আবারও স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। ইরান যুদ্ধে তৈরি পোশাক খাতের সংকট ঘনীভূত হচ্ছে। আরব ও অনারব মিলে ১৮টি দেশে বন্ধ হয়ে গেছে পোশাক রপ্তানি। এসব দেশে প্রায় $১০০ কোটি পোশাক রপ্তানি হতো। রপ্তানিকারকরা জানান, যুদ্ধ পরিস্থিতির ভয়াবহতায় মধ্যপ্রাচ্য ভিত্তিক ব্র্যান্ড ক্রেতারা রপ্তানি আদেশ স্থগিত করেছে। জানা যায়, উপসাগরীয় সহযোগী পরিষদ জিসিসিভুক্ত দেশগুলোতে বাংলাদেশের রপ্তানি দ্রুত বাড়ছিল। $১০০ কোটি রপ্তানি গন্তব্য এখন পুরোপুরি অনিশ্চিত। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, চলতি অর্থবছরের জুলাই থেকে গত মার্চ পর্যন্ত ৯ মাসে মধ্যপ্রাচ্যে $৬৬ কোটি ৩৪ লাখ পণ্য রপ্তানি হয়েছে। এর মধ্যে বেশি রপ্তানি হয়েছে সংযুক্ত আরব আমিরাতে, $২৮ কোটি ১১ লাখ। মধ্যপ্রাচ্যে বাংলাদেশি তৈরি পোশাকের দ্বিতীয় প্রধান গন্তব্য ছিল সৌদি আরব। দেশটিতে রপ্তানি হয় $২৫ কোটি ১৬ লাখ পোশাক। গত অর্থবছরে এসব দেশে রপ্তানির পরিমাণ ছিল $৮২ কোটি ৪০ লাখ কিছু বেশি। ইপিবির মধ্যপ্রাচ্য ব্লকে ১২টি দেশ অন্তর্ভুক্ত। ইউরোপীয় ইউনিয়নের সাথে প্রত্যাশিত মুক্ত বাণিজ্য চুক্তির ক্ষেত্রে প্রাথমিক ধাপ সম্পন্ন করল বাংলাদেশ। ইউরোপের ২৭ জাতির এই জোটের সাথে অংশীদারিত্ব চুক্তি পিসিএ অনুস্বাক্ষর করেছে বাংলাদেশ, যা বাংলাদেশ ইইউ কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রা। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্রাসেলসে বাংলাদেশ ইইউ অংশীদারিত্ব চুক্তি বা পিসিএ অনুস্বাক্ষরিত হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, ইউরোপীয় ইউনিয়নের হাই রিপ্রেজেন্টেটিভ ও ভাইস প্রেসিডেন্ট কায়া কালাস উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম ও ইইউর পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পাওলা পাম্পালোনি স্বাক্ষর করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ডক্টর খলিলুর এবং কায়া কালাস পিসিএর অনুস্বাক্ষরকে স্বাগত জানান। এ চুক্তিকে দ্বিপক্ষীয় সম্পর্কের একটি ভবিষ্যৎমুখী রূপরেখা হিসেবে উল্লেখ করেন তারা। চুক্তিটি রাজনৈতিক, অর্থনৈতিক, উন্নয়ন ও নিরাপত্তা খাতে বাংলাদেশ ইইউ কূটনৈতিক সম্পর্ককে সুসংহত করবে বলেও আশা প্রকাশ করেন। বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান বাজার হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউর সাথে মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী বাংলাদেশ। সংকটের সাথে জ্বালানি তেলের দাম বাড়ায় বিপাকে কৃষকরা। বিশেষ করে ডিজেল সংকটের কারণে সেচ ব্যাহত হওয়ায় উৎপাদন নিয়ে শঙ্কায় তারা। দাম বাড়বে কৃষি পণ্যের উৎপাদন খরচও। জয়পুরহাট প্রতিনিধি শফিকুল ইসলাম এবং মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন সমর ইসলাম। তেলের পাত্র হাতে অপেক্ষা করছেন কৃষক। কৃষিকাজ ফেলে দিনের অনেকটা সময় কেটে যাচ্ছে পেট্রোল পাম্পের লাইনে। এই চিত্র জয়পুরহাট জেলার বিভিন্ন পাম্পে। এমনিতেই মিলছে না চাহিদা মতো জ্বালানি, তার উপর দাম বাড়ায় বিপাকে কৃষকরা। ধান মারা ওটা আমরা নিয়ে যেতে আত্রা যেতে বেলা তেল লাগে 13 লিটার, আর এখানে তেল দিচ্ছে 500 টাকার। একদিনে ধান মারতে গেলে 30 লিটার তেল লাগে। তেলের দাম বাড়তে হওয়ার কারণে তারপরেও আমরা তেল পাচ্ছি না। আমরা ফসলটা কিভাবে তুলে নিয়ে আসবো? জমিতে সেচ দেওয়ার জন্য পাম্প শুদ্ধ তুলে নিয়ে আসছি, এখন তেল দিবে না। এই জন্য ইউনো সাহেবের বললেন প্রত্যয়নপত্র লাগবে, এই জন্য আমি প্রত্যয়নপত্র নিতে যাচ্ছি। এ বলছে যে ড্রামে তেল দিতে হলে পারমিশন লাগবে, মানে কাগজ লাগবে। এখন কি কাগজ আমরা দিলে ওনারা আমাদের তেল দিবে? কৃষি বিভাগ বলছে, চলতি বুড়ো মৌসুমে জেলায় পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় সেচ কাজ ততটা ব্যাহত হয়নি। তবে জ্বালানির দাম বাড়ায় বেড়ে যাবে উৎপাদন খরচ। প্রত্যেকটি উপজেলায় আমরা মেসেজ দেওয়া আছে এবং কৃষক ভাইরা আমাদের উপজেলায় আসতেছে, তাদেরকে আমরা কৃষক শনাক্তকরণ, যে কৃষি কার্ড, ফুয়েল কার্ড যেটাই বলেন, আমরা তাদেরকে লিখে দিচ্ছি বা পাম্পে বলে দিচ্ছি। তারা আমাদের এখান থেকে প্রত্যয়নপত্র নিয়ে যেয়ে তারা পাম্প থেকে তেল নিতে পারতেছে। অভিন্ন চিত্র মেহেরপুরেও। জ্বালানি সংকটের মধ্যেই দাম বৃদ্ধিতে হতাশ কৃষক। জেলার 3টি উপজেলার 15টি পাম্পের অর্ধেকই থাকছে বন্ধ। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না তারা। যে পরিমাণ কলা এবং সবজি আছে সেই কারণে আমরা তেল পাচ্ছি না, কারণ সারাদিন সকালবেলায় আসছি সে না খাই, সেই সন্ধ্যাবেলা পর্যন্ত সে লাইন থাকবে। তো মানে এ পর্যন্ত 2 দিন লাইনে, বুঝলেন? আর যেভাবে তেল দিচ্ছে, যেভাবে আসছে, আমাদের সংকটের কথা না। সেচ কাজে জ্বালানিকে অগ্রাধিকার দেওয়ার দাবি কৃষক সমাজের। সমর ইসলাম, 21 টেলিভিশন। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরেই রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে অপেক্ষার ভোগান্তি। আগে যেখানে লাইনে অপেক্ষায় থাকতে হতো
10 থেকে 12 ঘন্টা, এখন সেখানে 2 ঘন্টায় মিলছে তেল। ভোক্তারা বলছেন দাম বৃদ্ধির অপেক্ষায় ছিল পাম্প মালিকেরা। অনুপ পিয়ালের রিপোর্ট। দাম বৃদ্ধির দ্বিতীয় দিনেই বদলে গেছে চিত্র। নেই আর তেলের অপেক্ষায় পরিবহনের দীর্ঘ লাইন। রাজধানীর ট্রাস্ট ফিলিং স্টেশনে ফুয়েল পাস স্ক্যান করে বাইকে মিলছে 10 লিটার তেল, আর পাস ছাড়া পাচ্ছেন 1000 টাকার তেল। 4 চাকার গাড়ি প্রতি দেওয়া হচ্ছে 4000 টাকার তেল। তবে দীর্ঘ সময় অপেক্ষার ভোগান্তিটা আর নেই। আগের চেয়ে অনেক সুবিধা। আগে তো ওই সিরিয়াল ধরে মনে কর থাকতে থাকতে ওই বিকাল হয়ে যাইতো সকাল থেকে দাঁড়াইলে। 8টা বাজে সিরিয়াল দিছি, এখন 10টা বাজে, 2 ঘন্টার ভিতরে তেল পাই দিতেছি। আমরা তো আগে পাম্পে গেছি, তেল নিছি, আমরা তো কোনো সিরিয়াল পাই না, কোনো গাড়ি পাই নাই। এখন অনেক পাম্প বন্ধ। এটা ওরা সময় মতো দেয় না, প্রাইভেট গাড়িগুলো আগে দেয় আর মোটরসাইকেলগুলো পিছনে দেয়। ভোক্তারা বলছেন দাম বেড়ে যাওয়ার পরই পাম্পগুলোতে পর্যাপ্ত তেল পাওয়া যাচ্ছে। 2500 টাকার তেল নিতে আসে, আমার 15 লিটার তেল গেছে। আমি পায়ে ধরছি ভাই, আমারে 500 টাকার তেল বেশি দেন, দেয় না। কিন্তু আজকে জিজ্ঞেস করতেছে যে আমারে কয় টাকার তেল নেবেন। দাম বাড়লো, এখন তেল সহজলভ্য হয়ে গেল, পাওয়ার এখন আর সাথে সাথে তেল পাওয়া যাচ্ছে। বিষয়টা এখন কার লাভ সেটাই জানি না। আমি আজকে প্রথম কিউআর কোডের মাধ্যমে তেলটা সংগ্রহ করলাম এই ট্রাস্টে থেকে। গতকালকে ডাউনলোড দিছি, তো 10 লিটার তেল পাইছি। এই তেল দিয়ে ইনশাল্লাহ 5 দিন চলতে পারবো। আমি রাইড শেয়ার করি, আমার প্রতিদিন মিনিমাম 4 লিটার তেল লাগে। তো এক মাসে হিসাব করলে 120 লিটার তেল লাগে। তার হিসাবে উনি এফসি দিচ্ছে 60 লিটার। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির তথ্য মতে দেশে ডিজেল এবং ফার্নেস তেলের 30 দিনের মজুদ রয়েছে, আর জেট ফুয়েল প্রায় 15 দিন, এবং অকটেনের সরবরাহ বাড়াতে কাজ করছে বিপিসি। রোববার রাতে বিপিসির প্রজ্ঞাপনে জানানো হয়, গ্রাহকের চাহিদার কথা মাথায় রেখে এখন থেকে ডিজেল ও পেট্রোল 10% এবং অকটেন 20% বর্ধিত হারে বরাদ্দ দেওয়া হবে পাম্পগুলোতে। অনুপ পিয়াল, একুশে টেলিভিশন, ঢাকা। জ্বালানি তেল ও গ্যাস সংকট মোকাবেলায় আশার আলো দেখাচ্ছে আমদানির নতুন সব চালান ও মজুদ। এপ্রিলের প্রথম 20 দিনে বন্দরে ভিড়েছে রেকর্ড সংখ্যক তেল ও এলএনজি বাহী কার্গো। কিন্তু একদিকে যখন আমদানি বাড়ছে, অন্যদিকে পাম্পে এখনও দীর্ঘ লাইন, আর দামও চড়া। কেন এত ভোগান্তি? দেশে জ্বালানির মজুদ ও আমদানির সর্বশেষ চিত্র নিয়ে সাদাত হাবিবি সেতু রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের কর্মব্যস্ততা। জাহাজ থেকে নামছে হাজার হাজার মেট্রিক টন জ্বালানি তেল। এপ্রিলের প্রথম 20 দিনেই দেশে এসেছে 12টি তেলের জাহাজ, যার সিংহভাগই ডিজেল। পরিস্থিতি সামালে সরকার মধ্যপ্রাচ্যের বিকল্প উৎস থেকে তেল আমদানির উপর জোর দিচ্ছে। রেকর্ড আমদানির ফলে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির স্টোরেজ ট্যাঙ্কগুলোতে বাড়ছে মজুদের পরিমাণ। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমদানির সুফল সাধারণ মানুষের নাগালে আসা নিয়ে সংশয় কাটছেই না। মজুদের এমন তথ্য পরিসংখ্যান যতই সন্তোষজনক হোক না কেন, পাম্পগুলো ঘিরে গভীর রাতেও গ্রাহকদের ভিড় কমছেই না। অনেক পাম্পেই মিলছে না পর্যাপ্ত তেল। বন্দরে জাহাজ আসার পরেও কেন এই হাহাকার? তেল যে কই দিচ্ছে এরা জানে, পামালারা জানে, আর আমরা জানি না। দাম বাড়ার পরও যদি এত হয়রানি হয়, তাহলে দাম বাড়ায় কি লাভ হইল? এদিকে তীব্র গরমে বিদ্যুতের চাহিদা মেটাতে সরকারকে সবচেয়ে বেশি জোর দিতে হচ্ছে এলএনজি আমদানিতে। এপ্রিল মাসের পরিকল্পনা অনুযায়ী 9টি কার্গের মধ্যে ইতিমধ্যে 4টি কার্গো খালাস করা হয়েছে। রপ্তানি কমে যাচ্ছে, বৈশ্বিক বিভিন্ন সংকটের কারণে, মূল্যস্ফীতির কারণে পশ্চিমারা আমাদের যে পোশাক সেটা নিচ্ছে না। সো আমাদের পরিবহন খরচ বেড়ে গেছে জ্বালানি সংকটের কারণে, লোডশেডিং হচ্ছে। সবকিছু চিন্তা করে অনেক প্রতিষ্ঠান কিন্তু আপনার ডিজেলে পরিচালিত হয় জেনারেটর মাধ্যমে। তারা সময় মতো ডেলিভারি যদি না দিতে পারে, বায়ার তাদের অর্ডার নিবে না। অনেক জায়গায় এয়ার শিপমেন্ট হচ্ছে বিপুল খরচ করে। বেসরকারি খাতের মাধ্যমে আসা এলপিজি বা রান্নার গ্যাসের ব্যবহার পর্যাপ্ত থাকলেও ভোগান্তি কাটছে না দামে। বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির কারণে স্থানীয় বাজারে এলপিজির দাম বেড়েছে। বন্দরে নতুন এলপিজি এলেও সাধারণ মানুষের পকেট কাটছে বাড়তি দামের বোঝা। এখন যতটুকু আসলে মূল্য সমন্বয় হলো, তো সেটার কারণে আসলে মূল্যস্ফীতি ইমিডিয়েটলি বেড়ে যাবে, এবং এতে করে আসলে যারা দরিদ্র মানুষ, অসহায় মানুষ রয়েছেন, সীমিত আয়ের মানুষ, তো প্রত্যেকের জন্য কিন্তু জীবনযাত্রাটা কিন্তু অনেকটা কঠিন হবে। বন্দর থেকে পাম্প পর্যন্ত জ্বালানি সরবরাহের চেইনে যে শৃঙ্খলার ঘাটতি হয়েছে, তা দ্রুত নিরসনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তা না হলে বিপুল আমদানির পরও সাধারণ গ্রাহকের ভোগান্তি কমার সম্ভাবনা খুবই ক্ষীণ। সাদাত হাবিবি সেতু, একুশে টেলিভিশন, ঢাকা। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর সাবেক সাধারণ সম্পাদক এস.এম. রাশিদুল ইসলামের সঙ্গে। ততক্ষণ সঙ্গেই থাকুন।